This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এক কথায় বলা যায় নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের। একজন নোবেল জয়ী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি হলেন মোহাম্মদ ইউনূস। কেন তাকেই প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হলো সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভিক। অমলদা, এতজন থাকতে হঠাৎ একজন নোবেল জয়ীকে কেন অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলো? আর ইনি একজন নোবেল জয়ী তো আমরা জানি, কিন্তু ইনি আদতে ইনার পেছনের ইনি কে? ইউনূস বাংলাদেশের একজন কৃতি, একই সঙ্গে একজন বিতর্কিত ব্যক্তি। ইউনূসের উত্থান, মোহাম্মদ ইউনূসের উত্থান বড় বিচিত্র, অবাক করা ওর উন্নয়ন, ওর উন্নতির সরণি। সেটি হচ্ছে যে উনি অর্থনীতির একজন স্টুডেন্ট হিসেবে প্রথমে উনি বিদেশে পড়াশুনো করে দেশে ফেরার পর একটি সরকারি চাকরিতে জয়েন করেন, কিন্তু সরকারি চাকরি ভালো লাগেনি। উনি শিক্ষকতায় যাবেন বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে জয়েন করেন। উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে তখন খুব একটা কাজকর্ম ছিল না, তো আমি তখন খানিকটা ফলিত অর্থনীতির ভাবনা থেকে বিশ্ববিদ্যালয়ে লাগোয়া যে গ্রামগুলি সেখানে আমি যেতাম, এবং আমার মাথায় একটা ভাবনা কাজ করতো যে এই যে গ্রামের কৃষক, নারী পুরুষ যারা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে আছেন, শ্রম দিচ্ছেন, চাষ করছেন, কিন্তু তাদের যথেষ্ট সার, বীজ, জল এগুলো ব্যবহার করার সঙ্গতি নেই, আর্থিক সঙ্গতি নেই। তাহলে কি এমন কোনো কিছু একটা করা যায় যেখান থেকে এই মানুষদের পাশে দাঁড়ানো? আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ অর্থাৎ অবিভক্ত বাংলা, শুধু পশ্চিমবঙ্গ নয়, অবিভক্ত বাংলার যে কৃষক আন্দোলন, তার মধ্যে একটি বড় আন্দোলন হচ্ছে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন মানে হচ্ছে যে জমির ফসলের 3টে ভাগ হবে, সেই 3টে ভাগ 3 পক্ষ পাবে, এবং কৃষকও পাবে, মালিক পাবে জমি দিয়ে, এবং যে জমিটার জন্য অর্থ বিনিয়োগ করবে, অর্থাৎ সে যদি দেয় কি বলে বীজ, সার, জল এসবের ব্যবস্থা করে। তো এই যে তেভাগা, এটা ছিল একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু এটার মধ্যেই কিন্তু একটা অদ্ভুতভাবে একটা অর্থনীতির মডেল লুকিয়েছিল, যেটা ইউনূস কার্যকর করলেন। উনি ওদেরকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেওয়ার চেষ্টা করলেন, যে তোমার জমি নেই, তাহলে জমি কার আছে না একটু সম্পন্ন কৃষকের আছে, সে উৎপাদিত ফসলের 1/3 পাবে, যে দেবে সার, বীজ, তারপরে সেচের ব্যবস্থা করবে, সেও 1/3 পাবে, আর যে ঘাম ঝরিয়ে ফসলটা উৎপাদন করবে সে 1/3 পাবে। এখন এই যে লোকগুলি, অর্থাৎ যারা ঘাম ঝরালো, এইটা একটা পক্ষ, আরেকটা পক্ষ যারা ওখানে ওই সার, বীজ এই সমস্ত কিছুতে তারা বিনিয়োগ করলো। তো বিনিয়োগ করতে গেলে খুব ক্ষুদ্র ঋণ তারা ওখানে ব্যবহার করতো, সেই ঋণটা ইউনূস সংস্থা দেওয়া শুরু করে। পরবর্তীকালে সেটারই নাম হয় গ্রামীণ ব্যাংক, এবং এই গ্রামীণ ব্যাংক পরবর্তীকালে আরো যে কাজটি করে সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে মহিলাদের ক্ষমতায়ন, অর্থাৎ মহিলাদেরকে আর্থিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসা, ছোট ছোট ব্যবসা, হাঁস পালন, মুরগি পালন, খরগোশ পালন থেকে শুরু করে মাছ চাষ, তারপর ফুলের বাগিচা করা, আরো নানাবিধ সে একটা বিপুল তালিকা। তো সেইগুলো উনি করলেন, এবং এটা নিয়ে বাংলাদেশের গ্রামীণ সমাজে কিন্তু একটা বড় তৈরি হলো। এবং ঘটনাচক্রে দেখা গেল যে তসলিমা নাসরিন যখন লেখালেখি শুরু করলেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে, তখন বাংলাদেশের পুরুষদের অনেকে কিন্তু এই ইউনূসের এই মডেলটাকে আটকে দেওয়ার চেষ্টা করছিল। তার কারণ তাদেরকে মৌলবাদীরা খাওয়ালো যে দেখো, এই বউরা, ঘরের মেয়ে বউরা যদি রোজগার করতে শুরু করে তাহলে তারা সব তসলিমা হয়ে যাবে। ফলে একটা বড় ধাক্কার মুখে উনি পড়েছিলেন, কিন্তু ফাইনালি সেটা হয়নি, কাজটা উনি এগিয়ে নিয়ে যান। এবং এই কাজটা এতটাই অভিনব, এই যে আজকে আমরা ভারতবর্ষে কথায় কথায় বলি স্বনির্ভর গোষ্ঠী, এই স্বনির্ভর গোষ্ঠীর কনসেপ্টটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল, এবং সেই ইন্টারন্যাশনাল কনসেপ্টটার সূতিকাগার হচ্ছে ইউনূসের মডেলটা, যেখানে কি হয় না, বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আরো যারা যারা বিভিন্ন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে উন্নয়নশীল এবং অনুন্নত দেশে অর্থ সহায়তা দেয়, তারা এটা দেখে অভিভূত হলো যে এটা তো একটা বিরাট উন্নয়নের মডেল, তাহলে এটা কি করা যায় না, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তারা ইউনূসকে ডাকতে শুরু করলেন। উনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন যে আউটকাম কি, সাকসেস
এবং বিভিন্ন দেশ এটা গ্রহণ করতে শুরু করলো। তার ফলে 2006 সালে উনি নোবেল পেলেন শান্তি পুরস্কার। মানে এই যে শান্তি পুরস্কারের ব্যাপারটা কিন্তু সবসময় যে একেবারে মানে পিস মুভমেন্ট করতে হবে, কারণ এটাও একটা শান্তি। মানে ঘরে যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে একটা শান্তি থাকবে, অর্থ সংকট থাকলে শান্তি থাকবে না। শান্তি মানে শুধুমাত্র তো ভায়োলেন্স নয়, খুন খারাপই নয়, মানে মানসিক শান্তি, এই সমস্ত বিষয় আছে। উনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, উনি এবং ওনার গ্রামীণ ব্যাংক। পরবর্তীকালে উনি গ্রামীণ টেলিফোন বলে একটি কোম্পানি করেন, সেটাও বাংলাদেশে একটা রেভলিউশন করে। তার কারণ বাংলাদেশে তখন মানে সবে মোবাইল আসতে শুরু করেছে। এবার মোবাইলের প্যাকেজ যেটা বাংলাদেশিদের জন্য সহনশীল, সে ধরনের প্যাকেজ তৈরি করা, এই সমস্ত বিষয় টিষয় হচ্ছিল। তো তার ফলে ওনার একটা বিরাট মানে পরিচিতি আছে আন্তর্জাতিক দুনিয়াতে। বিশেষ করে আমি বলবো যে মানে গোটা বিশ্বেই উনি পরিচিত নাম। আবার বিশেষ করে আমেরিকা, ইউরোপ, তারা কিন্তু ইউনুসকে একেবারে একটা অন্য মর্যাদা দেন, এবং ইনফ্যাক্ট তারাই উদ্যোগ নিয়ে এই নোবেল পিস প্রাইজটা ওকে মানে দিয়েছেন। তো এই হচ্ছেন ইউনুস। তো এখন দেখা যাক যে এটা ইউনুসের একটা কি বলবো যে তৃতীয় অধ্যায়। মানে উনি শিক্ষকতা, সেখান থেকে গ্রামীণ ব্যাংক, সেখান থেকে নোবেল প্রাইজ, সেখান থেকে আজকে দেশের কর্ণধার হয়ে গেলেন। তার কারণ প্রধান উপদেষ্টা, তিনি মর্যাদা এবং সুবিধা এগুলো সবই প্রধানমন্ত্রী সমান পান, ক্ষমতা নয় কিন্তু মর্যাদা এবং সুবিধা। কারণ উনি গণভবনেই থাকবেন, সুবিধার মধ্যে পড়ে এটা। মর্যাদা পাবেন, সরকারি মানে 3 বাহিনী ওকে স্যালুট দেবে, এই দেবে তাই দেবে, সব দেবে। তো উনি এখন দেশ চালাবেন, ওনার অধীনে একটা মন্ত্রিসভার মতো, যেহেতু এটা ইলেক্টেড গভর্নমেন্ট নয়, এখানে হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। এই হচ্ছে ইউনুস, মানে এই হচ্ছে ইউনুসের পরিচয়। মানে ওজন, মানে ব্যক্তি ইউনুসের ওজন কিন্তু যথেষ্ট। একদমই। আর অমলদা, আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনুস অতীতেও একবার রাজনৈতিক ময়দানে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। সেই দিক থেকে বলতে গেলে এটা তার কাছে একটা প্রত্যাবর্তনও বটে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ছাত্র আন্দোলন যারা করেছিলেন এতদিন ধরে, আমরা যে দেখে এসেছি কোটা আন্দোলন থেকে যে এই হাসিনার দেশ ছাড়ার পুরো এই যে বিষয়টা, তারা প্রথমে কোনো সরকারিভাবে ঘোষণা হওয়ার আগেই ছাত্রদের মানে আন্দোলনকারী ছাত্রদের তরফে জানানো হয়েছিল যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা কথা বলেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকার হলে সেটার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তো অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে তারা চেয়েছে, এটা তো একটা তাদের বক্তব্য ছিল। কিন্তু হঠাৎ এই ব্যক্তি কেন, এই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসই কেন? না, একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইউনুসের, তুমি যেটা বললে যে ও নোবেল পুরস্কারটা পাওয়ার 6 মাসের মধ্যে একটি দল গড়েছিলেন, কিন্তু পরে উনি রিয়ালাইজ করেন যে এটা করে উনি দলটা চালাতে মানে তার জন্য সক্ষমতা দরকার। একজন রাজনীতিবিদেরও তো একটা নির্মাণ দরকার হয়, ওনার সে অভিজ্ঞতা নেই এবং উনি অনেকের শত্রু হয়ে যাচ্ছেন, ফলে উনি ওটা মানে ক্লোজ করে দেন। এখন এইটা খুব দেখবার যে এই যে প্রস্তাবটা ছাত্ররা যে দিল, এটা কি ছাত্রদের নিজস্ব ভাবনা থেকে, নাকি ছাত্রদের দিয়ে কেউ বলালো? তার কারণ এর আগেও বাংলাদেশে 2007-8 সালে যেটা হয়েছিল, যে যেটাকে বলে যে বাংলাদেশে মূলত দুটো পলিটিক্যাল পার্টি হচ্ছে মানে মেইন স্ট্রিম, যেমন আমাদের বিজেপি এবং কংগ্রেস, তেমনি ওখানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। তো এই বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রেখে একটা অরাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক করে দেশ চালানোর একটা মডেল বা ভাবনা বা একটা বলবো যে ল্যাবরেটরি বাংলাদেশকে করার একটা চেষ্টা 2007-8 সালেও হয়েছিল, যেটা জানাজানি হয়ে যায় এবং বলা হয় যে তখন ইউনুস সরকারের দায়িত্ব নেননি, তত্ত্বাবধায়ক সরকারের, কিন্তু এটা ওনারই ভাবনা ছিল। এটাকে বলা হয় খুব জনপ্রিয় বাংলাদেশের রাজনীতিতে, সেটাকে বলা হচ্ছে -2 ফর্মুলা। -2 ফর্মুলা মানে হচ্ছে খালেদা এবং হাসিনা এদেরকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া। তার জন্য দুটো উপায় আছে, হয় তাদের বিদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, অথবা গৃহবন্দী করে রাখা। এবং এই দলগুলোরও কতগুলো ক্যারেক্টারগত সমস্যা আছে, যে এই নেত্রীরা জেলে চলে গেলে দলটা অসহায় হয়ে যায়, কারণ এই দলগুলোর মধ্যে কোনো ইনার ডেমোক্রেসি নেই, কোনো সেকেন্ড র্যাঙ্ক অফ। এই যে আওয়ামী লীগের আজকে প্রেসিডেন্ট কে, হাসিনা তো রিজাইন করেছেন অ্যাজ প্রাইম মিনিস্টার, দলের প্রেসিডেন্টশিপ উনি এখনো ছাড়েননি, এবং দলের কথাবার্তা সব ওনার ছেলে জয় বলছেন। কিন্তু বাংলাদেশে মতিয়া চৌধুরীর মতো আওয়ামী লীগের বড় নেত্রী আছেন, যিনি মানে চরম সংকটে, যখন মুজিবকে হত্যা করা হয় তারপর যে নেতা নেত্রীরা মানে দলটাকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন, এই মতিয়া চৌধুরী হচ্ছে আরেকটা আমাদের আজকে ঘটনাচক্রে যা বলছি, যা মানে আরেকজন বুদ্ধদেব ভট্টাচার্য, মানে একটা নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো, মানে সততার মূর্ত প্রতীক, তাকে তো দায়িত্ব দেওয়া হলো না।
কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু আরো অনেকে আছে কিন্তু নেই, কাউকে গড়াও হয়নি। হাসিনা না সরকারে তার উত্তরসূরি নির্বাচন মানে তৈরি করেছিলেন, না দলেও করেছেন। এখন এই দুটো দলের ওই ফর্মুলাটা ছিল যে এদের দুজনকে যদি আটকে দেওয়া যায় তাহলে দলটাই আস্তে আস্তে ফিনিশ হয়ে যাবে। ফলে বাংলাদেশকে একটা ল্যাবরেটরি হিসেবে তৈরি করা, এটা আমেরিকান লবির প্ল্যানিং, যে অ্যাপলিটিক্যাল ফোর্স দিয়ে গভর্নমেন্ট চালানো। কারণ পলিটিক্যাল ফোর্স অনেক কিছু শুনতে চায় না, ওদের কন্ডিশনগুলো মানতে চায় না, এই সমস্ত অনেক বিষয় আছে। আমেরিকা তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানে মডেল নিয়ে তারা এগোয়। এখন এই যে ছাত্ররা, তাদের দাবিটাকে আমি মানে অশ্রদ্ধা করছি না, তার কারণ তারা এখান থেকে একটা মানে বার্তা দিয়ে দিয়েছে যে হাসিনাকে তারা হটিয়েছে কিন্তু খালেদাকে তারা ওয়েলকাম করছে না। কিন্তু এইটা কিন্তু এই ইউনুসকে সামনে আনার এইটা হচ্ছে মেজর বার্তা, এটা একটা স্পষ্ট বার্তা, তাদের স্পষ্ট বার্তা যে, এবং একজন সমন্বয়ক তিনি ফেসবুক লাইভে বলেছেন যে স্বৈরাচারকে দিয়ে স্বৈরাচারের মোকাবিলায় আমরা নই, এবং স্বৈরাচারের জায়গায় আরেকটা স্বৈরাচার চলে আসবে, এটাও আমরা হতে দেবো না, কোনো মতেই হতে দেবো না। আমরা সবসময় পাহারাদারের ভূমিকায় আছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই সরকারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। এই কথাটা তারা বলছে, এই কথাটা এসেনশিয়ালি বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ তো এই মুহূর্তে, আওয়ামী লীগেরও বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ তো এই মুহূর্তে ছন্ন ছাড়া, মানে তার কোনো দিশাহীন হয়ে পড়েছে। কারণ শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে চলে গেছেন এরকম নয়, হঠাৎ করে লোকেরা জানতে পারলো যে উনি দেশ ছেড়েছেন এবং একটা হেলিকপ্টার উড়ে গেল, এটা প্রথম দেখানো হলো। তো এই যে পরিস্থিতিটা, এটার পেছনে একটা বড় লবি আছে। এবার ছাত্ররা কাঁচা মাথা, তাদেরকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করানো সোজা। আবার সেনাবাহিনী তারাও চাইছে যে এইরকমই একটা সরকার থাক, যারা ওই রাজনৈতিক দল, মানে তাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। কারণ কি না, অরাজনৈতিক দল হলে পরে এই সেনা পুলিশ এদের কমান্ডগুলো অনেকটা বেড়ে যায়। তার কারণ রাজনীতিবিদদের যতই তারা দুর্নীতি করুক, যতই তারা অনিয়ম করুক, তাদের কিন্তু দিনের শেষে ভোটারের মুখোমুখি হতে হয়, পার্টির কাছে দায়বদ্ধ থাকতে হয়, মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। সেটা যখন চলে যায় তখন ক্ষমতাচ্যুত হয়, কিন্তু থাকতে হয়, তাদের মধ্যে একটা কম্পালশন আছে যে আমি এই পর্যন্ত এগোতে পারবো, তারপরে কিন্তু আমাকে মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু অরাজনৈতিক সরকার, তার কিন্তু ওই রকম দায়বদ্ধতা থাকে না। সে খানিকটা মানে শাসক প্রশাসকের জায়গা থেকে জিনিসটা দেখে। তো মানে এইটা করতে হবে, এটা করা যাবে না, এই যে ব্যাপারটা, রাজনৈতিক দল তারাও অর্ডার দেয়, তাদের সরকারও অর্ডার দেয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনে তারা একটু রয়েস হয়ে এগোয়। যেমন আগে যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, তারা দুর্নীতির বিরুদ্ধে অনেক পদক্ষেপ করেছিল, কিন্তু সেই দুর্নীতি বিরোধী পদক্ষেপটা দাঁড়িয়েছিল প্রায় গলা টিপে মারার মতন। মানে হাজার হাজার লোককে, ব্যবসায়ীকে, শিল্পপতিকে নিয়ে জেলে পুরে দিচ্ছে, নেতাদের জেলে পুরে দিচ্ছে। মানে এইটা করে তো খুব একটা সংস্কার হবে না। এবার আমি জানি না এবার সেরকম কিছু হবে কিনা, সেটা বাংলাদেশের নাগরিকরা ভালো বলতে পারবেন। কিন্তু ইউনুসকে বাছা হয়েছে, এটা আমার মনে হয় যে একটা বড় পরিকল্পনার অংশ, যেখানে ছাত্রদের সামনে রাখা হচ্ছে যে ছাত্ররা ওকে চাইছে। তুমি যে কথাটা তখন তুমি বললে, খুব রাইটলি বললে, যে ভোর রাতে ছাত্ররা, নাদিম ইসলাম যিনি মুখ্য মানে সমন্বয়ক, তিনি ভোর রাতে একটা ভিডিও আপলোড করে বলেন যে আমরা ইউনুসের সঙ্গে কথা হয়েছে, উনি রাজিও হয়েছেন। তারপরে কিন্তু প্রায় 12, 14, 18 ঘন্টা পরে সেনাপ্রধান রাষ্ট্রপতি ভবনের বৈঠক সেরে বেরিয়ে এসে বলেন যে ইউনুসের নামের সঙ্গে সর্বসম্মতি হয়েছে। তার মানে এখন এটা ছাত্রদের স্বতঃস্ফূর্ত দাবি হতে পারে, অথবা ছাত্রদের দিয়ে কেউ বলাচ্ছে। এই দ্বিতীয়টাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয়, তার কারণ আমেরিকা এটা চায় পুতুল সরকার, এবং শুধু পুতুল নয়, মানে অরাজনৈতিক সরকার, অ্যাপলিটিক্যাল রাজনীতি, সোসাইটিকে রাজনীতি মুক্ত করে দাও। একদমই, আমরা এটাই এখন দেখবো যে এই সরকার, প্রথম বিষয়টা হলো এই সরকার কতদিন থাকছে, এবং যতদিন থাকছে ততদিনে সেই সরকার কি নীতি আনছে সেই দিকেও আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।